আজকের দিনটা একদমই প্ল্যান মতো যায়নি। শাশুড়িকে ডাক্তার দেখাতে বের হয়েছিলাম। কিন্তু রাস্তায় এমন জ্যাম আর তেলের সংকট মনে হচ্ছিল ফিরতেই পারবো না। তারপর যা হলো শেষে একটা ছোট্ট জিনিস আমার মনটায় ভালো করে দিল। আসসালামু আলাইকুম। মনিজ কেরালা থেকে আমি মনি। কাছের ও দূরে সবার সুস্বাস্থ্য কামনায় আমি আরেকটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে আমার ব্লগটি। তাহলে সাথেই থাকুন। আসলে দেখুন আমি কি করি আজকে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম। তাই ভাবলাম একটা ব্লগ বানিয়ে ফেলি। সন্ধ্যা থেকে একটু বেশি ব্যস্ত হয়েছিলাম রাত পর্যন্ত। কিছুদিন ধরে আমার শাশুড়ির শরীরটা অনেক অসুস্থ ছিল। তাই ভাবলাম আগের ডক্টরকে একটু দেখাই। তাই রিপোর্টগুলো আসলে খুঁজতেছিলাম। অনেক মাস হয়ে যাচ্ছিল ওনাকে ডক্টর দেখানো হয় না। ওনার তেমন একটা খারাপ লাগছিল না। আবার হঠাৎ করে দেখলাম কিছুদিন ধরে ওনার খুবই অশান্তি শুরু হয়ে যায় শরীরের মধ্যে। তাই ভাবলাম একটু ডক্টরের কাছে নিয়ে যাই। এই যে আমার হাজব্যান্ড রিপোর্টগুলো দেখতেছিল আর আমি এখানে আস্তে আস্তে রেডি হচ্ছিলাম। আসলে অনেক জামা কাপড় থাকলেও তেমন একটা কোথাও বের হওয়া হয় না বাসা থেকে। তাই ভাবলাম যখনই একটু বের হব তখনই একটু সুন্দর করে বের হব। যদিও আমি যাই না কেন ডাক্তারের কাছে। একটু সিম্পল করে সেজেছিলাম আর সিম্পল থাকার চেষ্টা করছিলাম এখানে। এই ড্রেসটা আসলে অনেক আগে সেলাই করেছিলাম কিন্তু একবারও পরা হয়নি। তাই ভাবলাম যাই হোক এটা একটু পরে নিই, দেখি কেমন লাগে। আপনার ভাই ভিডিও করে দিচ্ছিল, খুবই বিরক্ত হচ্ছিল সে। আমি বলছি ভালো করে তোলো, অনেক কষ্ট করে এই গরমের মধ্যে জামাটা পরেছি, একটু ছবি না তোলা হয় নাকি। আমরা বের হয়ে গেলাম বাসা থেকে। আমি বারবারই চেষ্টা করি আমি লকগুলো ভালো করে দিয়েছি কিনা এটা দেখার চেষ্টা করি, কারণ পরে আবার টেনশনে পড়ে যায়। আগের থেকে আমি আসলে বুঝেছিলাম যে আজকের অবস্থা তেমন একটা ভালো হবে না, কারণ চারদিকে যে তেলের সংকট জ্যাম তো লেগেই থাকে শহরে। গাড়ি আসলে একদম নড়ে না, এটা এক্সারি হয়ে যায়। তারপর আমার তেলের সংকট, অনেক জায়গায় চাউস চলছিল। আসলে মানুষজন তেল নেওয়ার লাইনে রাস্তায় এক্সট্রা ভিড়, এটা এত লম্বা ভিড় হয়ে যায়। এটা আমাদের ডাক্তারের সিরিয়াল ছিল 8টায়, আমরা বের হচ্ছি অলমোস্ট 8:40 হয়ে গেছে। এখন পৌঁছাতে অনেক লেট হয়ে যাবে যদি উনি চলে যায় ডাক্তারটা। এই নিয়ে আরও টেনশন হচ্ছিল। এই তো আস্তে আস্তে করে যাচ্ছিলাম আসলে। এরপর দেখি কি হয়। এতক্ষণ যে আমি রিপোর্টটা হাতে নিয়েছিলাম, আমি রাস্তায় গিয়ে এমন জোরে বাতাস হয়েছিল একটা, একেবারে আমার হাত থেকে পুরো ড্রেনে পড়ে গেছিলো। আপনার বাড়ির থেকে আমি একটা আচ্ছা মতো আসলে বকাকিয়ে নিয়েছিলাম, এটা এক সাইডে একদমই ভিজে গেছে। শাশুড়িকে দেখানো হলো, ডক্টর কিছু পরামর্শ দিলেন, কিছু মেডিসিন দিলেন। বয়স্ক মানুষদের ডাক্তারে দেখাতে নিয়ে যাওয়া আসলে একটা দায়িত্ব, কিন্তু অনেস্টলি বললে দায়িত্ব পালন করতে পারলে ভেতর থেকে একটা শান্তি লাগে, কারণ ফ্যামিলির জন্য কিছু করতে পারা এটাই তো আসল তৃপ্তি। ডক্টর দেখে বের হয়ে দেখি আমরা সবাই একদম ক্লান্ত। সারাদিনের দখল, জ্যাম, গরম, ভিড় সব মিলিয়ে এনার্জি একদম লো হয়ে গিয়েছিল। তখন ভাবলাম চলো কিছু খাওয়া যাক, মুড ফ্রেশ হবে কিছু খেলে। তারপর আমরা গেলাম মিঠাইতে, আর সেখানে গিয়ে নিলাম মিষ্টি দই। সত্যি বলতে ক্লান্ত দিনে শেষে 1 কাপ ঠান্ডা মিষ্টি দই মুড একদম রিসেট করে দিয়েছিল। প্রথমে মুখে দিতে মনে হলো এটার জন্য এত কষ্ট সারত। কখনো কখনো ছোটো ছোটো ট্রিট একটা ব্যস্ত দিনকে আসলেই সুন্দর করে তোলে। আর দই যে মাটির পাত্রে দিল ওইটা আমার এত ভালো লাগলো। আসলে আমি ভাবলাম এটা তো ফেলে দেওয়ার জিনিস না, নিয়ে যাই। এই ধরনের ছোটো মাটির পাত্র আসলে আমার খুব ভালো লাগে, একটা এস্থেটিক ফিল আসে। ভাবছি এটা হয়তো কিচেন ডেকোরেশন ইউজ করবো, না হলে ছোটো প্ল্যান্ট বসাবো। অনেক সময় ছোটো ছোটো জিনিসই দিনের বেস্ট মেমোরি হয়ে যায়। বাড়ি ফেরা, তারপর বাসায় ফিরলাম। সারাদিন বাইরে থাকার পর বাসায় ঢুকলে আসলে অন্যরকম শান্তি লাগে, ওই আলাদা লেভেলের আসলে মনে হচ্ছিল। আলহামদুলিল্লাহ ফাইনালি বাসায় এসে পৌঁছালাম। আর এই যে দেখেন আমার কিউট জিনিসগুলো নিয়ে আসছিলাম। আসলে একটু লজ্জা লাগছিল, আমি আপুকে বলছিলাম আপু একটু পার্সেল করে দিন না এগুলো, যদি কি দেওয়া যায়। তো বললাম ম্যাম নিতে পারবেন, সমস্যা নেই, আমরা আপনাকে প্যাকেট করে দিচ্ছি। আসলে এগুলো আমার অনেক সুন্দর লাগে, মাটির জিনিসপত্র। ও আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখানো বাকি আছে মিঠাই থেকে। এই যে এই ডেইরি মিল্ক টাইপস, এটার নামটা চকোলেট টাইপসের কিছু ছিল, এটা আমার আসলে অনেক ভালো লাগে খেতে। তবে এটা একটু বেশি মিষ্টি ছিল। আমি একটু আসলে একটু ডার্ক টাইপসেরগুলো একটু বেশি পছন্দ করি, কিন্তু এটা একটু বেশি আমার কাছে সুইট লাগছিল। তো খেয়ে দেখছিলাম অনেক মজা ছিল। আপনার ভাইয়াকে একটু দিলাম, আসলে আমি একটু খেয়ে নিলাম। তো তারপর ভাবলাম মাটির পাত্রগুলোকে এভাবে রেখে দিব নাকি সকালে দেবো। আবার ভাবলাম না, এগুলো নিয়ে কিচেনে চলে যাই, তাহলে হয়তো এখন ধুয়ে ফেললে ভালো হবে। তো আমি এগুলো এখানে রেখে আমি কিছুক্ষণ এগুলো আমি পানিতে ভিজিয়ে রাখবো, যেহেতু দইগুলো একদমই লেগে গেছিলো এখানে। তাই আমি আগে পানি দিয়ে এক একটা পাত্র আস্তে আস্তে করে রেখে দেবো এইভাবে। বাসায় আসলে রান্না করে যাওয়াটা আমার খুব বুদ্ধিমানের কাজ মনে হচ্ছে এখন। যাওয়ার আগে আমি সন্ধ্যায় একদম রান্না করে ফেলেছিলাম ভাতগুলো। তো এখন ঠান্ডাও হয়ে গেছে আর এক্সট্রা তাহলে প্রেশারও লাগতেছিল না। আমি ভাতগুলো রেখে যাওয়াতে করে যাওয়াতে আসলে এখন ভালো লাগছে।
প্রতিদিনের মতো ভিডিওর মধ্যখানে সবাইকে আবার অনুরোধ করব, যদি আমার ভিডিও দেখতে দেখতে আপনাদের একটু ভালো লেগে যায় তাহলে সবাই প্লিজ একটা করে লাইক দিবেন। আর যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা আমার চ্যানেলে চাইলে আপনারা সাবস্ক্রাইব করে থেকে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করে থেকে যাওয়ার একটি কারণ হচ্ছে আপনি লাইকও দিতে পারেন, আমার কোনো নতুন ভিডিও আসলে আপনার কাছে পৌঁছে যাবে। এই জন্য সবসময় বলি সবাইকে, যদি আমার ভিডিও ভালো লেগে যায় তাহলে একটা করে লাইক দিবেন। আর আপনারা লাইক দিলে আমি আর অনেক মোটিভেট হই, যেহেতু আমি তেমন একটা ভালো বলতে পারি না, এখনও জড়টার থেকে গেছে, আমি নতুনভাবে শুরু করেছি আসলে। তো আপনারা সবাই আমার সাথে থাকলে অবশ্যই আপনাদের আমি অনেক ভালো ভিডিও উপহার দিতে পারবো। কথা বলতে বলতেই দেখুন আমার মাটির পাত্রগুলো আমি কত সুন্দর করে ধুয়ে ফেলেছি। এরপর দেখলাম একটু একটু পেছনে লেগে আছে, তো আমি এগুলা ওই যে ডেকসি কিছু জালে আছে না, আমি এগুলো দিয়ে ভালো করে আসলে এগুলো আমি ডলে নিয়েছিলাম। এরপর অনেকটা ক্লিন হয়েছিল, ওটা আমি ভিডিও ধারণ করিনি, এই জন্য দেখানো হচ্ছে না। তো দেখুন কেমন লাগছে, আমার মনে হচ্ছে কি জানেন, এগুলাতে আমি মুগের ফেস প্যাক বা অন্য কিছু বানালে হয়তো ভালো লাগবে। ওই মাটির পাত্রগুলোতে আমি যেমন ফেস প্যাক বানাতে পারবো, তেমনি ভর্তা বা অন্য কিছুর সাথে করতে পারবো। এই যে দেখুন আরেকটা সারপ্রাইজ, আসার সময় আমরা ফুচকা নিয়ে আসছিলাম। আসার অনেক দিন ধরে ফুচকা বেলপুরি এগুলো খাওয়া হয় না, মেয়ের এগুলো দাগ দেখলে তো আর আসলে না নিয়ে আসলে পারে না। ওইখানে যে দাঁড়িয়ে খাবো ওই পরিস্থিতি ছিল না, অনেক জ্যাম ছিল, অনেক গরম ছিল, তাই ভাবলাম বাসায় এসে সবাই মিলে খাই তাহলে হয়তো অনেক ভালো লাগবে। আসলে অন্যান্য দিনের তুলনায় এগুলো একটু কেমন জানি ছিল, কি বেশি রাত হওয়াতে নষ্ট হয়ে গিয়েছে নাকি অন্য কোনো সমস্যা সেটা বুঝলাম না। তাও চেষ্টা করলাম, এগুলো তো আসলে দেখলে না খেয়ে থাকতে পারি না। আসলে এই ধরনের মাঝে মাঝে আউটিংগুলো আমাদের জীবনে খুব দরকার মেয়েদের, কারণ অনেক সময় টেনশন ডিপ্রেশন এগুলো তো লেগেই থাকে। আর সংসারে মেয়েদের তেমন একটা তো বের হওয়া হয় না, তাই আমার সবারই উচিত আসলে যখনই বের হন একটু লাইফটাকে এনজয় করে কিছু খেলেন, একটু ঘুরলেন, ছবি তুললেন, তাহলে দেখবে মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। আর ছেলে আমার মতো ফুচকাও খেতে পারে, তাহলে আমার থেকে আসলে বেশি ফুচকা পছন্দ করে আমার শাশুড়ি, তো ওনার জন্য আনা আর কি। উনি তেমন একটা ঝাল খেতে পারে না, তাই আমি আসলে অনেকগুলো খেয়ে ফেলছিলাম, উনি দু একটা খেয়েছিল, যদিও উনি অনেক খেতে চায় কিন্তু আসলে পারে না একটু ঝাল হওয়ার কারণে। সবাই আমার শাশুড়ির জন্য একটু দোয়া করবেন, আসলে উনি আমার সাথে থাকাতে আমি অনেক লাইফ এনজয় করতেছি। আজকের দিনটা যদিও টায়ারিং ছিল, তবুও আসলে প্রোডাক্টিভ মনে হচ্ছিল আমার কাছে বারবার। আসলে পরিবারের জন্য সময় দেওয়া হয়েছে, একসাথে আউটিংও হলো, আর কিছু কিছু সুন্দর সুন্দর মুহূর্ত জমা হলো স্মৃতিতে। আসলে এগুলো অনেক খুবই ভালো লাগে। আর আমি কিছু একটা ড্রেস পরলে এভাবে ভিডিও করতে থাকি, কারণ আমি মনে করি এই সময়টা যাচ্ছে কি এটা আর কখনোই ফিরে আসবে না। এই আমার সুন্দর চেহারা, আমার সব কিছু এটা তো আর থাকবে না, একদিন বার্ধক্য চলে আসবে। তাই আমি সবসময় চেষ্টা করি আসলে আমার সুন্দর মুহূর্তগুলো আমি সবসময় ক্যাপচার করে রাখতে। এখন রাতের ডিনারটা শেষ করে নেব। আসলে সারাদিন বাইরে থেকে যদি নিজের বাসার খাবারের টেস্ট আসলে এটা সবার কাছে হয়তো আলাদা লাগে। বাইরে খেতে মন চায় মাঝে মধ্যে, কিন্তু এখন কেমন জানি একটু হোমসিক আমার এটা বেড়ে গিয়েছে। বাসায় কেমন জানি সব কিছু ভালো লাগে। আমি হাজব্যান্ডকে বলতাম তুমি বাইরে থেকে খেতে পারো না, এখন বুঝছি আসলে বাইরে খাবার মজা লাগে কিন্তু ওটা তেমন একটা আসলে মন মতো হয় না, মানে কেমন জানি একরকম লাগে। আসলে ছোটো ছোটো মুহূর্ত জমা হলো স্মৃতিতে। আজকে ব্লগে এটুকুই। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।